ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তার ক্যাবিনেটের খলিলুর রহমান সাহেব এখনো পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বর্তমান সরকারে আছে। এটার মানে হচ্ছে এই যে ইউনূস সরকার এই সরকারকে সহযোগিতা করতেছেন, পাশাপাশি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হয়তো সেই সহযোগিতাটা চান। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে জাদুঘর উদ্বোধনী, অর্থাৎ জুলাই জাদুঘর যেটা উদ্বোধন হলো গত 5 তারিখ, সেই উদ্বোধনে নাহিদ মানে এনসিপির নাহিদ বা আসিফ মাহমুদদেরকে উপস্থিত দেখা যায়নি কেন, এটা একটা প্রশ্ন। আবার একটা প্রশ্ন হলো না গিয়ে লাভ হলো নাকি ক্ষতি হলো। তৃতীয় আর একটা প্রশ্ন আসছে যে প্রফেসর ইউনূস সাহেব, ওনাকে ডেকে কিন্তু মঞ্চে বসিয়েছেন আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। উনি দর্শক গ্যালারিতে বসা ছিলেন, ওখান থেকে ডেকে ওনাকে মঞ্চে বসানো হয়েছে। কিন্তু ইনফ্যাক্ট উনি জুলাই যোদ্ধা না, উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এবং অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন তার বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিক্রিয়া বা তীব্র ব্যাখ্যা যে উনি তালবাহানা করতেছেন কিংবা উনি সময় ক্ষেপণ করছেন, কেন নির্বাচন দিয়ে যান না কেন, এই ধরনের। ইভেন উপদেষ্টা পরিষদের অনেকে তখন বাদ দেওয়ার জন্য এই বিএনপির তীব্র প্রতিবাদ ছিল। তো আমি একজন মন্তব্য বা আলোচনা করি, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বলছি জাদুঘর উদ্বোধন নাহিদ আসিফরা যাননি কেন। আমি যতটুকু জানি তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ভিডিও ফুটেজে আসছে নানানজন নানার কথা বলছে। ইভেন সার্জিস আলম দেখলাম এক জায়গায় বলেছে যে দাওয়াত দিয়েছে, কিন্তু এই দাওয়াতটা কিন্তু অন্তত জুলাই যোদ্ধা ইস্যুতে নাহিদ আসিফের দাওয়াতটা ওই গয়রহ, মানে অন্য যাদেরকে পোস্টাল যেভাবে একটা দাওয়াত পাঠাইছে বা মেসেঞ্জার দিয়ে জাস্ট পাঠাইয়ে দিচ্ছে। মানে সার্জিস আলমের ভাষায় প্রত্যাশাটা এরকম যে অন্তত দায়িত্বশীল কোনো ব্যক্তি ডাজ নট মিন যে প্রধানমন্ত্রীর বলতে হবে। দায়িত্বশীল কোনো ব্যক্তি বিশেষভাবে যদি তাদেরকে দাওয়াত দিত যে আপনাদের আসাটা কিন্তু জরুরি, কারণ আপনারা জুলাই আন্দোলনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এই জাদুঘর উদ্বোধন হবে, সেখানে আপনাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হবে, এই ধরনের একটা প্রত্যাশা তাদের ছিল। সেটা করা হয়নি বলে যায়নি। এখন যায়নি কেন? আমরা দেখলাম যে ইউনূস সাহেবকে যে মঞ্চে বসানো হয়েছে তাকে কিন্তু ইউনূস সাহেব দর্শক গ্যালারিতে বসা ছিলেন, পরে প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে মঞ্চে তাকে বসালেন তার পাশে। তো আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কিংবা নাহিদ, আমি এখন নাহিদকেই ধরবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে এনসিপির দলের নেতা তিনি এবং পার্লামেন্টে উনি নেতৃত্ব দিচ্ছেন, 6টা আসন তাদের আছে। সেই হিসাবে তার ভূমিকাটা বা তার ওজনটা সেই ছাত্র আন্দোলনের সময় যেমন ছিল তার চেয়ে এখন রাষ্ট্রীয়ভাবে তার ওজনটা অনেক। তা সেক্ষেত্রে যদি নাহিদ ইসলাম ওখানে যেতেন তাহলে কি হতো? তাকে দর্শক গ্যালারিতে বসতে হতো, কোনো সন্দেহ নেই। এখন বলবেন নাহিদ ইসলাম যদি যাইতো তাইলে হয়তো তাকে মঞ্চে বসানো হইতো, হবে কি হবে না তার গ্যারান্টিটা কি ছিল? যদি না বসাইতো যাওয়ার পর তাহলে কি রেজাল্ট দাঁড়াইতো? তাহলে রেজাল্ট দাঁড়াইতো এই যে জুলাই আন্দোলনের সমস্ত স্বীকৃতিটা চলে যেত বর্তমান দলীয় সরকার যে বিএনপি আছে তাদের শোল্ডারে, কারণ তারা তো দর্শক গ্যালারিতে বসে থাকতো এবং বসে থাকার মানে ওই স্বীকৃতিটাকে তাদের পক্ষ থেকেও স্বীকৃতি দেওয়া। সে কারণে আমার কাছে মনে হয় তারা যাননি। এবং যদি বিষয়টা এমন হইতো, যদি মঞ্চে ডেকে নিত, কল্পনা করি আমরা যদি নাহিদরা যাইতো এবং নাহিদকে যদি মঞ্চে ডেকে নিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মঞ্চে তার পাশে বসাইতেন, তাহলে কিন্তু জুলাইয়ের রাষ্ট্রীয়, দালিলিক এবং অফিসিয়াল স্বীকৃতিটা তাদের পক্ষে চলে যায়। সুতরাং তারা নিশ্চিত ছিল যে এমন কিছু হবে না, তাদেরকে দর্শক গ্যালারিতেই থাকতে হবে। আমার মনে হয় তারা সেজন্য ওখানে যায়নি। এবং এই চিন্তা করে যদি যে না যেয়ে থাকেন, আমার কাছে যৌক্তিক এবং গ্রহণযোগ্য কারণ মনে হচ্ছে। এই কারণটা হচ্ছে এই যে আগামীতে যে রাজনীতি বাংলাদেশে হবে এটা পরিষ্কার, জুলাইকে ধারণ করেই আগামীর রাজনীতি করতে হবে। অর্থাৎ আমি বারবার যেটা বলি, 71 সালে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, সেই ভূখণ্ডটাকে নানান সময় মুক্তিযুদ্ধের চেতনার নামে এমনভাবে এটাকে অকুপাই করে রেখেছে অ্যাজ ইফ এটা তাদের ব্যক্তিগত পুরা রাষ্ট্রটা মালিক তারা, যাদেরকে 2024-এ সরানো হয়েছে। তো সে কারণে
এই 71 সালের যে যুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ, সেটাকে রক্ষা করার জন্য, তার ধারাবাহিকতার রক্ষা করার জন্য এই জুলাই আসাটা উচিত ছিল, প্রয়োজন ছিল। এবং সে কারণে জুলাই এখন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ আগামীতে যারা রাজনীতি করবে অবশ্যই তাদেরকে জুলাইকে ধারণ করেই রাজনীতি করতে হবে। 71-এর মুক্তিযুদ্ধ, তার সাথে এটাকে সংযুক্ত করে, এটাকে জোরালো করে সামনের দিকে আগাইতে হবে। সে কারণেই এই যে নাহিদরা বলেছিল যে যদি 5 তারিখে জাদুঘর উদ্বোধন না হয় তাহলে জনগণ গিয়ে সেটাকে উদ্বোধন করে ফেলবে। অর্থাৎ এটার মানে হচ্ছে যে বর্তমান সরকার জুলাইকে ধারণ করে রাজনীতি করতে হবে, এবারে তারা নিশ্চিত হয়েছে। আর নিশ্চিত হয়েছে বলেই এই জুলাই আহতদেরকে নিয়ে স্মরণ সভা, তারপরে জাদুঘর উদ্বোধন। কিন্তু এগুলা করে আমরা হয়তো সাধারণ লোক বুঝবে যে হ্যাঁ এটার পক্ষে আছে, কিন্তু ইনফ্যাক্ট তারা গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেননি। এবং এর আলোকে যদি নিতে হয় তাহলে তাদেরকে দ্বিতীয় একটা শপথ নিতে হবে, যে এই শপথটা হলো সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসাবে। যদিও তারা সংশোধনের নামে একটা কমিটি করেছেন এবং সেখানে বিরোধী দলকে আহ্বান করেছেন অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এ পর্যন্ত তারা হননি। কেন হননি? যে তারা হলে বা না হলে কিছু আসে যায় না, যেহেতু 2/3 মেজরিটি বর্তমান সরকার আছে, সুতরাং যে কোনো সংশোধন তারা অন্যের সহযোগিতা ছাড়া বা তাদের ভোট ছাড়াও করতে পারবেন। কিন্তু যদি তারা যায়, বিরোধী দল থেকে গিয়ে যদি তারা অংশগ্রহণ করেন, তখন তারা বলতে পারবে যে আমাদের এই সংশোধনের মধ্যে শরিক ছিল এবং তাদের সম্মতি ছিল। আর যদি না যায় তারা, তাহলে তাদের রাজনীতি টিকে থাকবে এই কারণে যে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি, এবং এটাই তাদের প্রতীকী প্রতিবাদ। এখন প্রশ্ন আসে, ইউনূস সাহেবকে তাহলে কেন এত গুরুত্ব দেওয়া হলো? উনি তো দর্শক সারিতেই বসা ছিলেন, উনি তো জুলাই যোদ্ধা না। জুলাই যোদ্ধারা যখন ফাইনালি দেশটাকে তাদের বক্তব্য মোতাবেক দ্বিতীয় দফা স্বৈরাচারীর পতন ঘটাইয়া মুক্ত করলো, আর একবার স্বাধীন করে ফেললো, তখন তো ইউনূস সাহেব প্যারিসে। তাহলে তাকে এত গুরুত্ব দিয়ে পাশে বসানো হলো কেন? এটার কারণটাই হলোই, আমরা দেখলাম শুরুর থেকেই ইউনূস সাহেব টেক ওভার করার পর, অন্তর্বর্তীকালীন সরকার টেক ওভার করার পর প্রতিবেশী দেশের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। এবং এই সরকার, বর্তমান যে সরকার, সে আসার পরও অদ্যাবধি আমরা তেমন কোনো ডেভেলপমেন্ট দেখতেছি না। এবং সম্প্রতি শেখ হাসিনার প্রেস রিলিজ সেটাকে প্রমাণ করেছে। আমি সেই বিষয়ে তো আগে বলেছি, এটা নিয়ে আর এখন কথা নেই। কিন্তু ইউনূস সাহেব, তার হচ্ছে ইউনূস সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা ব্যক্তিত্ব, এবং ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন। তার ক্যাবিনেটের খলিলুর রহমান সাহেব এখনো পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বর্তমান সরকারে আছে। এটার হচ্ছে যে ইউনূস সরকার এই সরকারকে সহযোগিতা করতেছেন, পাশাপাশি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হয়তো সেই সহযোগিতাটা চান। এবং ভারতের সাথে এই মুহূর্তে এই সরকারের যে সম্পর্ক, আমি ইউনূস সাহেবের সম্পর্ক থেকে যদি আজকে ধারাবাহিক এখানে আসি, আমার কাছে মনে হয় না সম্পর্কের তেমন কোনো উন্নতি হয়েছে। হয়তোবা ভারত সরকার মনে করছিল নির্বাচনের পরে হয়তো হবে, কিন্তু সেটা হওয়ার ক্ষেত্রে ভাইস ভার্সা, দুই দেশের যে ভূমিকাটা থাকা দরকার সেটা আমরা দেখিনি। এখন এই দুই দেশের মধ্যে যে পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতির মধ্যে হাসিনার বিষয়টা দুইটা দেশের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ আছে বলে আমার কাছে মনে হয়। আর সেক্ষেত্রে ইউনূস সাহেবের সহযোগিতা আর ইউনূস সাহেবের আন্তর্জাতিক যে সম্পর্ক, এবং ইউনূস সাহেবের সাথে খলিল সাহেব, এই যে খলিল সাহেব কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সামনে আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাবেন, সেটা কত গর্বের বিষয় যে তখন সেই সভাপতির চেয়ারে বসে থাকবেন আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী। তো সবকিছু মিলিয়ে ইউনূস সাহেব, খলিল সাহেব একটা সরকারের স্থিতিশীলতার জন্য কিংবা সরকারকে সহযোগিতা করার নামে সরকারকে যে কোঅপারেশনটা করতেছে সেটা সুস্পষ্টভাবে আমাদের প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন। আর সে কারণেই ইউনূস সাহেবের এই সম্মান পাওনা বলে আমি মনে করি।